আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। পলাতক আসামিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমন বিধান রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ 2025-এর নীতিগত অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ। ইফতেখার রেজা রিপোর্ট। শ্রম আইন অ্যামেন্ডমেন্ট ও নির্বাচন সংশ্লিষ্ট আরপিও আইন চূড়ান্তভাবে পাশ হয়েছে। আর দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের ব্যাপারে নীতিগত অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। আসিফ নজরুল বলেন, নির্বাচনী প্রার্থীদের সমস্ত বিবরণ নির্বাচন কমিশনে দিতে হবে ও তা ওয়েবসাইটে প্রকাশ করবে কমিশন। আর প্রবাসীরা দিতে পারবেন পোস্টাল ভোট। নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে, বিদেশি সোর্সে ইনকাম, সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব, সবাই জানবে। এখন শুধুমাত্র যেই সমস্ত সংসদীয় এলাকাতে একজন প্রার্থী থাকবে, শুধুমাত্র সেখানে না ভোট হবে। একজন প্রার্থী, আমরা চাই না বিনা প্রতিদ্বন্দ্বিতা কেউ ইলেক্টেড হয়ে যাক। আপনাদের জন্য সুযোগ থাকে বলার যে না তোমার আমরা চাই না। জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে। তিনি বলেন, আদালত যাদের পলাতক বলবে তারা নির্বাচন করতে পারবেন না। পলাতক হচ্ছে আদালত যখন পলাতক ঘোষণা করে। আপনি আদালত যেদিন আপনাকে আসতে বলছে সেদিন যখন আপনি আসছেন না, তারপর পত্রিকাতে একটা বিজ্ঞাপন দিল, তারপর আপনি আসছেন না, আদালত আপনাকে পলাতক ঘোষণা করবে। সেটা বিচার চলাকালীন সময়ই পলাতক হয়। পলাতক ব্যক্তি যারা থাকবে বিভিন্ন মামলাতে, পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। এদিকে একই ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচনে বডি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার নিয়েও ভাবছে সরকার। পুলিশকে বডি ক্যাম দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রাজনৈতিক দল ও কিছু লোক জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে কাজ করছে, যা হতাশাজনক। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। মহাকালের মহানায়ক শহীদ জিয়া বইয়ের মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠান রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করে বিএনপি। আলোচনায় অংশ নিয়ে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের নানা দিক তুলে ধরেন। চলমান রাজনৈতিক প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী অপশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্রে উত্তরণের সুযোগ পেয়েছে। তবুও অনেকে নির্বাচন পিছিয়ে দিতে চায়, যা হতাশাজনক। আমি কোন দলকে দোষারোপ করতে চাই না, কোন ব্যক্তিকে দোষারোপ করতে চাই না, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এটা ঠিক হচ্ছে না। এমনভাবে কথা বলা হয় যে বিএনপি একটা ভিলেন, কিছু লোক বলার চেষ্টা করেন। আমি বিস্মিত হই। বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ইউনিভার্সিটির টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব আয়োজিত এক সেমিনারে সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিতে তর্ক বিতর্ক ছাপিয়ে সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ। মাননীয় প্রধান উপদেষ্টা তো সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। সরকারের পক্ষে, সরকারের অনুমোদনে, ক্যাবিনেটের অনুমোদনে, সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকেন। একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে। তো সেই বিষয়ে অবশ্যই আলাপ আলোচনা যে পর্যায়ে হবে আশা করি। তারুণ্যের ভাবনাকে ধারণ করতে না পারলে রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান হাতছাড়া হবে বলে সতর্ক করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
বাস্তবায়নের পূর্ণ নিশ্চয়তা ছাড়া জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে সই করবে না বলে আবারও জানিয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। বৃহস্পতিবার বিকেলে গণতান্ত্রিক ছাত্র সংসদের সমন্বয় সভায় কথা বলেন তিনি। এই সনদ যাতে জুলাই ঘোষণাপত্রের মতো জাতির সঙ্গে প্রতারণায় পরিণত না হয় সেজন্য কোনো ছাড় দেবে না বলেও জানান এনসিপির এই শীর্ষ নেতা। রাজনৈতিক দলগুলো এখনও গণতান্ত্রিক রাজনীতির বিপরীতে ক্ষমতা কুক্ষিগত করতে চায় অভিযোগ করে ভবিষ্যতে যে কোনো সংকট মোকাবেলায় ছাত্র সমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সমন্বয় সভায় গণতান্ত্রিক ছাত্র সংসদকে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি হিসেবে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়। যত শর্তই দেয়া হোক, যত কিছুই করা হোক, একবার স্বাক্ষর হয়ে গেলে এটাকে 90-এর 3 জোটের রূপরেখার মতো ব্যর্থ একটা সনদে পরিণত করার মতো চক্রান্ত করে বাংলাদেশকে আবারও ফেসিবাদী কায়দায় ফিরিয়ে নিয়ে যাওয়ার নানা ধরনের অপশক্তি বাংলাদেশে বিদ্যমান রয়েছে। শর্তের প্রলোভনে জাতীয় নাগরিক পার্টি হাত দেয় নাই। বিএনপির সঙ্গে বৈঠক করেছে ঢাকায় সফররত নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টি পার্টি ডেমোক্রেসি NIMDর প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্ব দেন। অন্যদিকে NIMDর পক্ষে প্রোগ্রাম ও নলেজ অ্যাডভাইজার তাইয়ু নেঙ্গে, হেড অফ পজিশনিং হেলিন শ্রয়ান এবং AHEADর বাংলাদেশের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহিল উপস্থিত ছিলেন। 1947 থেকে 2025 পর্যন্ত জামাত ইসলামীর কোনো আচরণের কারণে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে অথবা কারো কোনো ক্ষতি হয়ে থাকলে সেসব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ক্ষমার বিষয়ে তিনি এসব কথা বলেন। প্রায় 2 ঘণ্টা যাবৎ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি আরও বলেন, গোটা জাতি বা কোনো ব্যক্তি যদি কষ্ট পেয়ে থাকে তাহলে উভয়ের কাছে ক্ষমা চাইতে তিনি কুণ্ঠাবোধ করেন না। ডক্টর শফিকুর রহমান দাবি করেন, তাদের কেউ কখনো বলেনি যে তারা কেউ ভুলের ঊর্ধ্বে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, তবে পিআরের ভিত্তিতে নির্বাচন হলে জাতি উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি। জামাত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে বলে উল্লেখ করেন ডক্টর শফিকুর রহমান। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে 47 থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছি। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই, কোনো অসুবিধা নেই। আমি এই কথা জীবনে বলি নাই, আমার কোনো সহকর্মী বলেন নাই, আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে। এনসিপির ব্যাপারে এরা আমাদের ছোট ভাই বোন, তাদের অবশ্যই স্যাক্রিফাইস আছে। ওরা যদি আমাদেরকে একটু অভিমান করে কিছু বলেও ফেলে, তবু আমরা মনে করি যে তাদের প্রতি আমাদের অত বেশি কঠোর হওয়া উচিত নয়। বিএনপির সাথে আমাদের দীর্ঘদিনের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমরা একসাথে রাজনীতি করেছি। প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, তারা তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছেন, আমরা আমাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছি। নতুন বাংলাদেশ নির্মাণে জুলাইয়ের পক্ষের শক্তির যুদ্ধ জাতীয় নির্বাচনের পরেও চলমান রাখতে হবে বলে মনে করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। রাজধানীতে নবগঠিত রাজনৈতিক দল আপ বাংলাদেশ এবং এবি পার্টি আয়োজিত জুলাইয়ের আকাঙ্ক্ষা ও নির্বাচনী ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনের পরে শেখ হাসিনা শাসনের মতোই ভিন্নমত দমন ও জুলুম নির্যাতন শুরুর আশঙ্কার কথাও জানান তিনি। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত বিপ্লব শেষ হবে না। ক্ষমতার ভাগাভাগি না করে জনগণের অধিকার ও নৈতিকতা নির্ভর রাজনীতি শুরুর জন্য বড় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা। একদিন ভোট দিলাম আর গণতন্ত্র শেষ হয়ে গেল, বাকি 5 বছর আর কোনো খবর নাই, বাকি 5 বছর জনগণের আর কোনো অধিকার নাই। এই একদিনের গণতন্ত্রের এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা জনকল্যাণমূলক এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটা রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে একদিনের গণতন্ত্রের প্রক্রিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
এদিকে তৃতীয় ও শেষ ওয়ানডে জয়ের কৃতিত্বটা দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফকেই দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। শুরুতে তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মুগ্ধ মেহেদী হাসান মিরাজ। এছাড়া দেশের হয়ে এক সিরিজে সর্বোচ্চ 12 উইকেট নেয়ার রেকর্ড করা রিশাদকে নিয়ে আশাবাদী অধিনায়ক। নিলয় মজুমদারের রিপোর্ট। 4 সিরিজ পর ওয়ানডে সিরিজ জয়, সৌম্য সাইফের দারুণ ব্যাটিং। কি বলছে বাংলাদেশ? একটা জিনিস দেখেন যে এই উইকেটে কিন্তু ব্যাটিং করাটা অত ইজিও ছিল না, বাট ওরা যে রিস্কগুলো নিয়েছে এবং যার যে গো টু শট আছে সেটাই খেলেছে। যেমন সৌম্য সরকার যে শটসগুলো খেলেছে আপনি দেখেন, রাইট আর্ম অফ স্পিনার ক্ষেত্রে আপনি রিভার সুইপ করেছে, কারণ ওটা ওর জন্য অপশনস বেশি রানস করার। এবং সাইফ হাসান যেভাবে খেলেছে, রাইটি বোলারকে অ্যাটাক করেছে, মানে ওরা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে খেলেছে। এবং আমার কাছে মনে হয় যে ওরা দুইজনে যেভাবে ব্যাটিং করেছে, এটার জন্য আমাদের টিমটা একটা ভালো একটা অবস্থানে গিয়েছে। এই সিরিজটা স্বপ্নের মতো কেটেছে রিশাদের জন্য। ব্যাটিংয়ে বোলিংয়ে দারুণ করেছেন, হয়েছেন ম্যান অফ দ্য সিরিজ। রিশাদে কি প্রাপ্তি খুঁজছে বাংলাদেশ? সাধারণত আমরা লেগ স্পিনারদেরকে ওই ট্রাস্টটা পাই না, এবং এই হোল সিরিজ ধরে ও যেভাবে বোলিং করেছে, লাইন লেন্থ এবং কন্ট্রোলটা ভালো ছিল, এবং আফগানিস্তান অনেক ভালো বোলিং করেছে। আর আমার কাছে মনে হয় যে ও যেহেতু পিএসএল খেলেছে, বাইরের অনেক পিএসএল খেলেছে, ওখানেও একটা কনফিডেন্ট হয়েছে। সো আমার কাছে মনে হয় বাইরের টুর্নামেন্ট খেললে আরও বেশি কনফিডেন্ট হবে। চট্টগ্রামের টি-20 সিরিজ স্বস্তির খবর, অধিনায়ক লিটন ফিরেছেন দলে। এই সিরিজ জয়ের আত্মবিশ্বাস কতটা কাজে লাগে চট্টগ্রামে, সেটা এখন দেখার বিষয়। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। কারাবন্দী এক যুবলীগ কর্মীর জামিনে মুক্তি নিয়ে নাটোর কারাগারের জেলার ও তার পরিবারকে প্রাণ নাশের হুমকি ভারতে পলাতক নাটোর 2 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের। এ ঘটনায় শিমুলের বিরুদ্ধে সদর থানায় জিডি করেছেন জেলার শেখ মোহাম্মদ রাসেল। সদর থানার ওসি মাহবুর রহমান জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলার শেখ মোহাম্মদ রাসেল জানান, বুধবার ভারতীয় একটি নম্বর থেকে নিজেকে নাটোর সদরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের পরিচয় দিয়ে কুষ্টিয়া কারাগারে বন্দী নাটোরের যুবলীগ কর্মী রাশেদুল ইসলাম কোয়েলের জামিন সংক্রান্ত কাগজপত্র নাটোর কারাগার থেকে কুষ্টিয়া কারাগারে ফ্যাক্সের মাধ্যমে প্রেরণের জন্য বলেন। এ সময় বিষয়টি গোপন রাখার জন্য জেলারকে অনুরোধ জানান শিমুল। কুষ্টিয়া কারাগার থেকে জামিনে ছাড়া পাওয়ার পরই ডিবি পুলিশ জেল গেট থেকে পুনরায় কোয়েলকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে জেলারকে তার পরিবার সহ প্রাণনাশের হুমকি দেন সাবেক ওই এমপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিবিরহাট বাজারে বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরীর পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে বিএনপির 31 দফার তাৎপর্য তুলে ধরে বলেন, এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জবাবদিহিতামূলক প্রশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর 9 নম্বর গেট দিয়ে আমদানি পণ্য খালাস শুরু হলেও তা অপ্রতুল বলে মনে করছে কাস্টমস ও C&F এজেন্টসরা। গত 3 দিনে মাত্র 300-র মতো আমদানি পণ্যের চালান খালাস হয়েছে, যেখানে দিনে 1000-এর উপরে পণ্য খালাস হতো 8 নম্বর গেট দিয়ে। বৃহস্পতিবার সকালে 9 নম্বর গেটের সামনে দেখা যায় মাল বহন করতে বিভিন্ন কোম্পানির ট্রাকের দীর্ঘ সারি। মাল গ্রহণ করতে বিভিন্ন গার্মেন্টস ও C&F-এর কর্মচারীরা কাগজপত্র নিয়ে ছোটাছুটি করছেন। তারা বলছেন, এই গেট দিয়ে মাল গ্রহণ ও প্রসেস করতে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন বলছে, দ্রুত মাল খালাস ও বন্দর সচল করতে খুব শিগগিরই সিভিল এভিয়েশন আরও 2টি গেট উন্মুক্ত করবে। আমাদেরকে একটা স্থায়ী অথবা অস্থায়ী একটা আপাতত জায়গা দেওয়া হোক রাষ্ট্রের স্বার্থে, কারণ রাষ্ট্রে কিন্তু অনেক কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদেরকে তো একটা দিক নির্দেশনা দিবে, একটা সুন্দর দিক নির্দেশনা দিবে, একটা সময় দিবে বা আমাদের একটা ভরসা দিবে
যে ঠিক আছে ভাই এই সমস্যা হয়েছে, একটা বড় সমস্যা হয়েছে, একটা দুর্যোগ হয়েছে, আমরা 5 দিন 1 সপ্তাহ অথবা 15 দিন আপনারা একটু কষ্ট করেন। আশা করা যায় যে যেখানে পড়ে গেছে ওই গোডাউনে আরও 2টা গেট মনে হয় রিপেয়ার হচ্ছে, খুব শীঘ্রই মনে আমরা দেখতে পারবেন যে ওখান দিয়ে মনে হয় বাট ইন্ডাস্ট্রিয়াল পণ্য বা গার্মেন্টস পণ্য খালাসের মনে হয় প্রক্রিয়া চলতেছে। প্রবাসের খবর। সৌদি আরব কেন্দ্রীয় যুব দলের সভাপতি আব্দুল মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল যুব দল। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ মজুমদার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব। প্রধান বক্তা ছিলেন মীর মনিরুজ্জামান তপন। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলমের সৌদি আরবের রিয়াদ আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে প্রবাসী কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি রিয়াদ শাখা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, সংবর্ধনায় প্রবাসীদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির উপদেষ্টা মিজানুর রহমান। হাজী মোহাম্মদ আলাউদ্দিন এবং মাজহারুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির প্রবাসী সম্পাদক শাহ মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির নেতাকর্মীরা। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম 2 টি-20-র জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। চোটের কারণে সর্বশেষ এশিয়া কাপের শেষ দিকে এবং আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে ছিলেন না দলের অধিনায়ক। খেলা হয়নি টানা 2 ওয়ানডে সিরিজেও। অবশেষে ক্যারিবীয়দের বিপক্ষে টি-20-তে ফিরছেন লিটন। উইকেটরক্ষক ব্যাটারকে জায়গা দিতে বাদ পড়েছেন এশিয়া কাপ ও আফগানদের বিপক্ষে সিরিজে থাকা মোহাম্মদ সাইফুদ্দিন। জায়গা হয়নি সৌম্য সরকারেরও। 5 সদস্যের দলে আর কোনো পরিবর্তন নেই। আগামী 27 অক্টোবর 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে চট্টগ্রামে। বাকি 2 ম্যাচ 29 ও 31 অক্টোবর। কে হচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক? মেহেদী হাসান মিরাজ, লিটন দাস নাকি অন্য কারো কাঁধে উঠতে যাচ্ছে সাদা পোশাকের নেতৃত্ব? এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি। তবে চলমান হোম সিরিজ শেষ হওয়ার আগেই টেস্ট অধিনায়কের নাম ঘোষণা দিতে চান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিকে সমালোচনায় থাকা ওয়ানডে অধিনায়কের উপর এখনও আস্থা আছে বিসিবি সভাপতির। নিলয় মজুমদারের আরেকটি রিপোর্ট। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকে অধিনায়ক শূন্য বাংলাদেশের সাদা পোশাকের দল। শান্তর সরে দাঁড়ানোয় মিরাজ ও লিটনকেই মনে করা হচ্ছে সম্ভাব্য প্রার্থী, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। এই বিষয়ে এখনও আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন সভাপতি। টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, যারা সিলেক্টর আছে তারা কথা বলবে এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলে যেই কোচ যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল, শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। টেস্ট অধিনায়ক হিসেবে মিরাজের নাম আলোচনায় থাকলেও ওয়ানডে অধিনায়ক নিয়ে বেশ চাপের মুখে আছেন এই অলরাউন্ডার। ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হয়েছেন মিরাজ। তবে মিরাজকে আরও সময় দেওয়ার পক্ষে বিসিবি সভাপতি। একেবারে নতুন ক্যাপ্টেন, আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল, সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই, বাট এটাও ঠিক যে একটা ক্যাপ্টেনের ম্যাচুরিটি দেখা যায়, বোঝা যায়, তার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে। ব্যাটিং কোচ, যেহেতু আমরা 3টা ফরম্যাটে খেলি এবং আপনি জানেন যে 3টা ফরম্যাটে 3 ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয়, হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না, তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। ডিসেম্বরে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজের পর ও বিপিএল এর আগে হতে পারে এই সিরিজ। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।